দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল বৈধ ঘোষণা, হাইকোর্টে রিট খারিজ। নির্বাচন কমিশন নভেম্বরে যে শিডিউলটা ডিক্লেয়ার করেছেন, ওনারা 123-এর সাব-আর্টিকেল 3(1) অনুযায়ী ওনারা একদম কারেক্টলি করছেন। আপিলে প্রার্থিতা ফিরে পেলেন আরও 51 জন। উচ্চ আদালতে যাবেন বাদ পড়াদের অনেকেই। আওয়ামী লীগের ইশতেহারে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের রূপরেখা, ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে ঘোষণা। পেঁয়াজের দাম বাড়ার যৌক্তিকতা নেই বললেন প্রধানমন্ত্রী। অসাধু ব্যবসায়ীদের আইনের আওতায় আনার নির্দেশ। শ্রম অধিকার রক্ষায় অনেক এগিয়ে বাংলাদেশ। পোশাক খাতে নিষেধাজ্ঞা আসলে ঐক্যবদ্ধভাবে প্রতিহতের অঙ্গীকার। ত্যাগ আর বিসর্জন দিয়ে তৈরি হয় আপনার স্বপ্নের বাড়ি। আমরা বুঝি বলেই তৈরি করি বিশ্বমানের জার্মান প্রযুক্তির ভূমিকম্প সহনশীল থার্মেক্স রড, যা আপনার স্থাপনাকে নিরাপদ রাখে প্রজন্ম থেকে প্রজন্ম। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি সন্ধ্যা 7:21 সংবাদে। সাথে থাকছি আমি ফেরদৌসে আহমেদ। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বৈধ ঘোষণা করে রিট খারিজ করেছেন হাইকোর্ট। বিচারপতি মোস্তফাজ্জামান ইসলামের নেতৃত্বে দ্বৈত বেঞ্চ পর্যবেক্ষণ সহ রিটটি খারিজ করেন। পরে আদেশে বলেন, সংবিধান অনুসারে সংসদ ভেঙে যাওয়ার 90 দিন আগে নির্বাচন করতে হবে, আর সংসদ সদস্য পদও লাভজনক নয়। বিস্তারিত জানাচ্ছেন শাকের আর্য। প্রধান নির্বাচন কমিশনার 7 জানুয়ারি ভোট গ্রহণের দিন রেখে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। এই তফসিলের বৈধতা নিয়ে সংক্ষুব্ধ প্রার্থী ও সুপ্রিম কোর্টের আইনজীবী 29 নভেম্বর রিট করেন। রিটে সংবিধানের 123(4) অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচন অনুষ্ঠানের জন্য আরও 5 মাস সময় ছিল, কিন্তু কমিশন তড়িঘড়ি করে নির্বাচন করতে যাচ্ছে। অনেক স্বতন্ত্র প্রার্থী সময় কম থাকায় নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র জমা দিতে পারেননি বলেও রিটে উল্লেখ করা হয়। এছাড়াও ত্রয়োদশ সংশোধনী নিয়েও আবেদনে উল্লেখ করেন রিটকারী। আদালত সবগুলো বিষয় শুনানি করে আদেশ দেন। সংবিধানে সংসদ ভেঙে যাওয়ার 90 দিন পূর্বে নির্বাচনের বিষয়ে বলা আছে উল্লেখ করে রিটটি সরাসরি খারিজ করে দেন। সংসদ সদস্যরা লাভজনক পদে নেই বলেও আদেশে জানান আদালত। 2018 সালে এমপি হিসাবে নির্বাচন করেছি। এবছরও করার ইচ্ছা ছিল, কিন্তু রাজনৈতিক আন্দোলনের কারণে আমি এবছর নির্বাচনে যাই নাই, এবং এই রিটটি জনস্বার্থ হিসাবে মেনটেনেবল, এটা ফাইন্ডিং দিয়েছে কোর্ট। রিট আবেদনের বিরোধিতা করে অ্যাটর্নি জেনারেল বলেন, 7 জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণায় কোনো আইন ও সংবিধান লঙ্ঘন হয়নি। 5 বছর যে সময়কাল, সেই সময়কাল অতিবাহিত হওয়ার কারণে যদি ভেঙে যায়, সেই ক্ষেত্রে ভেঙে যাওয়ার 90 দিন আগে নির্বাচন করতে হবে। তো সেই ক্ষেত্রে নির্বাচন কমিশন নভেম্বরে যে শিডিউলটা ডিক্লেয়ার করেছেন, ওনারা 123-এর সাব-আর্টিকেল 3(1) অনুযায়ী ওনারা একদম কারেক্টলি করছেন। লাভজনক পদটা সংবিধানে কি আছে, প্রজাতন্ত্রের পদ কি আছে, সবগুলো আমাদের 152 অনুচ্ছেদ অনুযায়ী যে ব্যাখ্যা, সেই ব্যাখ্যাটা আমি দিলাম ওনাদেরকে। আদালত রিটকারী আইনজীবী ইউনুস আলীর প্রতি পর্যবেক্ষণে বলেন, জনস্বার্থে মামলাগুলোতে এখন আর জনস্বার্থ থাকে না, থাকে নিজের স্বার্থ। আইনজীবী আইনি চর্চা না করে প্রচারের জন্য ব্যস্ত থাকেন। এবং আদালত দুই পক্ষকে শুনে। শাকের আর্য, 21 টেলিভিশন, ঢাকা। মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে নির্বাচন কমিশনের শুনানির দ্বিতীয় দিনে আরও 100 প্রার্থীর আপিল নিষ্পত্তি হয়েছে। এ নিয়ে প্রার্থিতা ফিরে পেয়েছেন 51 জন। বাকি 41 জনের আপিল নামঞ্জুর এবং 8 জনের প্রার্থিতার বিষয়ে পরে আদেশ দেবে কমিশন, জানাচ্ছেন মিনালা দিবা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে আপিল শুনানির দ্বিতীয় দিনে আগারগাঁও নির্বাচন ভবনে ভিড় করেন যাচাই বাছাই মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা। নিজেদের আইনজীবীকে নিয়ে সশরীরে উপস্থিত হন তারা। দ্বিতীয় দিনে প্রার্থিতা বাতিলের বিপক্ষে প্রধান নির্বাচন কমিশনার সহ কমিশনারদের কাছে যুক্তিতর্ক উপস্থাপনের সুযোগ পান 100 জন প্রার্থী।
তাদের মধ্যে রাজশাহী 1 আসনে স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা মাহিয়া মাহি এবং 2 বর্তমান সংসদ সদস্য, নোয়াখালী 3 আসনে আওয়ামী লীগের মামুনুর রশিদ কিরণ ও সিলেট 2 আসনে গণফোরামের মোকাব্বির খান সহ প্রার্থিতা ফিরে পেয়েছেন 51 জন। আমি বরাবরই যোদ্ধা, সো আমি যুদ্ধ করেই আসলে জিতব এবং এখানে একদম হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাধ্যমেই আসলে নির্বাচনটা হবে। রাজশাহী 1 আসনে উৎসব মুখর পরিবেশে নির্বাচন হবে এবং ইনশাআল্লাহ আমি বিপুল ভোটের মাধ্যমে জয়ী হব। আমার বঙ্গবন্ধুবাসীর কাছে আমার আবেদন, তারা যেন আমাকে পুনরায় বিপুল ভোটে ভোট দিয়ে জয়যুক্ত করে এবং জনগণের সেবক হয়ে যেন কাজ করতে পারে, এটাই আমার প্রত্যাশা। আমরা আজকে আপিল করেছি এবং তাদের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার প্রতিফলন হয়েছে নির্বাচন কমিশনের মাননীয় যে আপিল কর্তৃপক্ষ, নির্বাচন কমিশন, তাদের মধ্যে আজ থেকে নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড থাকবে বলে আশাবাদী আপিলে টেকে যাওয়া প্রার্থীরা। আজকে আমি এখানে আপিল করার পরে আপিল বোর্ডের মধ্যে আমি ন্যায় বিচার পেয়েছি বলে মনে করি। আমি আশাবাদী যে ভোট একটা নিরপেক্ষ ভোট হবে, সুষ্ঠু এবং নিরপেক্ষ ভোট, কারণ সারা বিশ্ব আমাদের এই ভোটের দিকে তাকিয়ে আছে। আমার হোমনা মেঘনার জনগণের দীর্ঘদিনের স্বপ্ন আজকে আপিলের মাধ্যমে পূরণ হয়েছে। আপিল মঞ্জুর করেছেন, এই জন্য আমি খুশি এবং আমি ধন্যবাদ জানাই বর্তমান নির্বাচন কমিশন। আশা রাখি যে ভোটাররা ভোট দিতে আসবে, যেহেতু আমি দীর্ঘদিন উপজেলা চেয়ারম্যান ছিলাম, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলাম, গভর্নমেন্ট ভিপি ছিলাম। কমিশনের ওপর ক্ষোভ ঝেড়ে উচ্চ আদালতে যাওয়ার কথা জানান বাতিল বহাল থাকা প্রার্থীরা। জেলা থেকে যে কাগজ পাঠাইছে তদন্ত, আমাদেরকে যে কাগজ দিকে ওটার সাথে ভোটারের ক্রমিক নাম্বার মিলে না, কিন্তু ওইটাও ওনারা ধরেন নাই। ওনারা শক্ত কোনো প্রার্থী দেখলে, স্বতন্ত্র কোনো প্রার্থী দেখলে তাদেরকে ক্যান্সেল করে, আর ঋণ খিলাপি হোক আর যাই হোক, ঋণ খিলাপির মতন একটা প্রার্থীকে তারা বৈধতা দেয়। আমি হাইকোর্টে আপিল করবো, কিন্তু হাইকোর্ট আপিল করাতে এনারা তো বেকায়দা করে রাখছে। মনোনয়নপত্র যাচাই বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্ত বাতিল চেয়ে আপিলের শুনানি চলবে 15 ডিসেম্বর পর্যন্ত। বিনালা দিবা, 21 টেলিভিশন, ঢাকা। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের স্পষ্ট রূপরেখা নিয়ে ডিসেম্বরের 3য় সপ্তাহে ঘোষণা হতে যাচ্ছে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার। দ্বাদশ সংসদ নির্বাচন সামনে রেখে আগে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের হিসাব নিকাশ যেমন থাকবে, তেমনি থাকবে নতুন চমক। বিস্তারিত জানাচ্ছেন ফারজানা শোভা। দিন বদলের সনদ শিরোনামে ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখিয়ে 2008 সালে ক্ষমতায় আসে আওয়ামী লীগ। এরপর 2014 সালে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ প্রতিপাদ্যে 10টি মেগা প্রকল্প বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়ে টানা দ্বিতীয়বার, এবং 2018-তে সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ শিরোনামে 2041 সালের মধ্যে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অঙ্গীকার করে দলটি। আগামী 5 বছরে জিডিপির 10% উন্নীত হবে। সেই অঙ্গীকার পূরণে কতখানি অগ্রগতি হয়েছে তার হিসেব নিকেশ আর দ্বিতীয়াংশে আগামী 5 বছরের প্রতিশ্রুতি নিয়ে এবারের ইশতেহার চূড়ান্ত করেছে দলটি। ডিজিটাল হয়ে গেছে, এখন স্মার্ট বাংলাদেশ। এবারের লক্ষ্য স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ, স্মার্ট নাগরিক, স্মার্ট সোসাইটি, স্মার্ট ইকোনমি ও স্মার্ট সরকার প্রতিষ্ঠা। এই 4টি এবারের ইশতেহারে মৌলিক ভিত্তি। ইশতেহার রেডি। স্মার্ট বাংলাদেশ বলতে তো স্মার্ট সোসাইটি, স্মার্ট গভর্নেন্স, স্মার্ট গভর্নমেন্ট এন্ড স্মার্ট গভর্নেন্স, এবং একই সাথে স্মার্ট সোসাইটি, স্মার্ট পারসন, সব কিছু মিলিয়ে তো স্মার্ট বাংলাদেশ। সেটি তো থাকবেই, জনগণের প্রত্যাশা অনুযায়ী সব কিছু ইনশাআল্লাহ সেখানে থাকবে। কিছু সংযোজন, বিয়োজন এবং তথ্য হালনাগাদের পর ইশতেহারে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি ও দক্ষ জনশক্তি তৈরি, চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলা, নারীর ক্ষমতায়ন, সামাজিক সুরক্ষা নিশ্চিতে সমন্বিত পরিকল্পনা ও উদ্যোক্তা তৈরির বিষয়গুলো প্রাধান্য পাচ্ছে এবার। পাশাপাশি দুর্নীতি হ্রাস, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কৃষিখাতে ফলন বৃদ্ধি ও বিনিয়োগ আকৃষ্ট করার রূপরেখাও থাকছে ইশতেহারে। সরকারি চাকুরির পাশাপাশি এই বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করে এনে বেসরকারি খাতে আমরা কর্মসংস্থানের বিষয়টি আমরা রেখেছি। প্রতিটি ক্ষেত্রে প্রযুক্তি ব্যবহার করে জবাবদিহিতা, স্বচ্ছতা নিশ্চিত করা, দুর্নীতি দূর হবে, মানুষের হয়রানি কমবে। এর বাইরে আমরা আমাদের সুশাসন, এটি একটি কন্টিনিউয়াস প্রসেস। আওয়ামী লীগ বলছে সাংস্কৃতিক মুক্তির দর্শনে 2041 সালের বাংলাদেশ হবে প্রগতিশীল, অন্তর্ভুক্তিমূলক ও উন্নত। ইশতেহারে তারা জানাতে চায় 2041 উন্নত, উদ্ভাবনী, প্রগতিশীল স্মার্ট বাংলাদেশ, উন্নয়ন দৃশ্যমান, লক্ষ্য এবার কর্মসংস্থান।
ফারজানা শোভা, 21 টেলিভিশন, ঢাকা। আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল ভোটের খবর। খেলার মাঠ থেকে ভোটের মাঠে দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। মাগুরায় সাইফুজ্জামান শিখরের পরিবর্তে এবার সাকিবকে নৌকার প্রার্থী করেছে আওয়ামী লীগ। অন্য আসনে বীরেন শিকদারই আস্থা রেখেছে দলটি। জেলা আওয়ামী লীগ দুটি আসনেই জয়ের ব্যাপারে আশাবাদী। লড়াইয়ে আছে জাতীয় পার্টি। ভোটারদের চাওয়া উন্নয়নের ধারাবাহিকতা। প্রতিনিধি মাসুম বিল্লাহ রিপোর্ট, জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। দেড় দশকে দেশের অন্যান্য জেলার মতো মাগুরাও বদলে গেছে। মেডিকেল কলেজ ও 250 শয্যার সদর হাসপাতালটি স্বাস্থ্য শিক্ষায় ভূমিকা রাখছে। ঢাকা মাগুরা মহাসড়কের শহরের ভিতরকার প্রায় 3 কিলোমিটার অংশ এখন 4 লেন, তাই কমেছে যানজট। আন্তর্জাতিক মানের স্টেডিয়াম, শেখ রাসেল শিশু পার্ক, ডায়াবেটিক হাসপাতাল, 5টি মডেল মসজিদ, পানি শোধনাগার, ডাম্পিং স্টেশনে নাগরিক সুবিধা বেড়েছে। মোহাম্মদপুরে মধুমতি নদীর উপর শেখ হাসিনা সেতু ছাড়াও আঞ্চলিক ও গ্রামীণ সড়কে যোগাযোগ সহজ হয়েছে। এবারের নির্বাচনে ধারাবাহিক উন্নয়নের পাশাপাশি জনপ্রতিনিধিদের কাছে পেতে চান ভোটাররা। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এমন একজন জনপ্রতিনিধি আসুক যিনি আমাদের কল্যাণ করবেন, মাগুরার উন্নয়ন করবেন এবং আমাদের দুঃখ দুর্দশা দেখবেন। যে দেশ এবং আমাদের সুন্দরভাবে থাকতে সাহায্য করবে তাকেই ভোট দিই। আগ্রহ নিয়ে অপেক্ষায় আছেন নতুন ভোটাররা। মাগুরায় বিশ্ববিদ্যালয় চান তারা। আমার ভোট আমি নিজেই দিতে চাই। অনেকদিন আগে থেকে মাগুরার একমাত্র টেক্সটাইল মিলটি বন্ধ হয়ে আছে, এই মিলটা যাতে পুনরায় চালু করে। মাগুরা পিছিয়ে পড়া নারীদের জন্য কর্মসংস্থানের সুযোগ চাই। এবার মাগুরা 1 আসনে ভোটের মাঠে দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বর্তমান এমপি সাইফুজ্জামান শিখর মনোনয়ন না পেলেও সাকিবের পাশেই আছেন। এ আসনে সাকিবকে লড়তে হবে জাতীয় পার্টির সিরাজুল সাইফের সাথে। এছাড়া বিএনএফ, তৃণমূল বিএনপি ও জাকের পার্টির প্রার্থীও আছে এ আসনে। মাগুরা 2-এ নৌকার প্রার্থী বীরেন শিকদার, তার প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির মুরাদ আলী। এখানেও লড়ছে বিএনএফ ও তৃণমূল বিএনপি। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জানিয়েছেন এবারও 2-এ 2 করতে চান তারা। আমরা সকলে মিলে একত্রে হয়ে আমরা কাজ করে আগামী দিনে বিজয় সুনিশ্চিত করব জনগণের ভোটের মাধ্যম দিয়ে। জাতীয় পার্টির জেলা নেতৃত্ব বলছে অন্তত একটিতে জয় চান তারা। এই নির্বাচনটা যদি সবাই অংশগ্রহণ করতো তাহলে পরে অংশগ্রহণমূলক নির্বাচন হলে আরও ভালো হতো আমার মনে হয়। আমাদের মাগুরার একের যে ক্যান্ডিডেট আছেন সিরাজুল সাইফ, এই নির্বাচন সুষ্ঠু হলে সে ভালো ফল পাবে। সকলকে আমি আশ্বস্ত করতে চাই যে মাগুরাকে ইনশাল্লাহ আমি বেকারত্ব মুক্ত জেলা হিসেবে গড়ে তুলতে পারবো। মাগুরা 1 আসনে এবার ভোটার সংখ্যা 3,98,571 এবং মাগুরা 2-এ 3,85,201 জন। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন। দ্বাদশ সংসদ নির্বাচনে চূড়ান্ত হয়েছে প্রার্থী তালিকা। ভোটাররা উন্মুখ নতুন জনপ্রতিনিধি নির্বাচনের অপেক্ষায়। পাড়া মহল্লায় বইছে ভোটের হাওয়া। 21 টেলিভিশনের নিয়মিত আয়োজনে আজ জানাচ্ছি গাজীপুর 2 আসনে ভোটারদের ভাবনা আর প্রত্যাশার খবর। ভোট দিতে যাবেন কিনা, ভোট নিয়ে আপনার ভাবনাটা জানতে চাই। হ্যাঁ, অবশ্যই যাব। ভোট কেন দিব না? আমার দায়িত্ব আমি করব। বর্তমান সরকার আমাদের নারীদের নিয়ে অনেক অনেক উন্নয়ন করছে উনি। তারপর হচ্ছে যে ঘরে ঘরে কুটির শিল্প থেকে শুরু করে লেখাপড়ার মানে সকল দিক উনি ফুটিয়ে তুলছে। না, আমি চাই যে কোনো অবস্থাতেই ভোট হোক, আমরা যেন সবাই স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারি। চোরাগুপ্তা হামলা করতেছে সাধারণ জনগণ ভুক্তভোগী। এটা আমি মনে করি দেশের প্রত্যেকটা নাগরিক তারা চিন্তা করে তাদের ভোট কেন্দ্রে যাবে, তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। এত সুন্দর
ভাবে এই দেশটা আগায় নিছে, মানে দেশের চিত্র পরিবর্তন করে ফেলছে। আমার আত্মীয় স্বজন সব দূরে দূরে, এখন আমি অল্প সময়ে যাইয়া যেভাবে যাতায়াত করতে পারতেছি এটা মানে চিন্তার বাইরে। এখন অনেক উন্নয়ন হয়েছে দেশের। আগে যেমন আমরা মেয়েরা মানে ঘর থেকে বের হইতে পারতাম না, রাস্তাঘাটে ইফটিজিং এর একটা প্রবণতা ছিল, কিন্তু ওইটা এখন যে নাই তা না, এখন আছে, কিন্তু আগের থেকে অনেকাংশ কমে গেছে। এখন মেয়েরা নিশ্চিন্তে ঘর থেকে বের হতে পারে, কোনো কাজে যেতে পারে। সরকারি সংস্থা করছে যেখানে নাকি আমাদের মতো স্টুডেন্ট, তারপরে গৃহিণী, ওরা কাজ করতে পারতেছে, কাজ শিখতে পারতেছে। আমার মনে হচ্ছে যে এই সরকারের যে নারীদের জন্য যতটুকু নিরাপত্তা দেওয়া দরকার আমরা ততটুকু পেয়েছি। যদিও দ্রব্যমূল্যের দাম অনেক বাড়ছে, তবুও বাজারে গেলে থাকে না, সবাই নিয়ে যায়। মানে তার মানে কি মানুষের ক্রয় ক্ষমতা অনেক বাড়ছে, তার ইনকাম বাড়ছে। ফলে এই 15-20 বছর আগের জীবনযাপন এখনকার জীবনযাপন ফার ডিফারেন্স, অনেক উন্নত জীবনযাপন ভোগ করতেছি আমরা। আমরা আসলে সাধারণ জনগণ, আমরা চাচ্ছি যে ভোট কেন্দ্রের জন্য আমরা স্বতঃস্ফূর্ত যেতে পারি, আমাদের জন্য কোথাও কোনো বাধা বিশৃঙ্খলার সৃষ্টি না হয়। গাজীপুরে অবশ্যই উন্নয়ন হয়েছে, এটা মানতেই হবে, কিন্তু কিছু জিনিস এখনো একটু আন্ডারগুলো রয়ে গেছে, যেটা আমার মনে হয় চুরি ছিনতাই, এই জিনিসগুলি গাজীপুরে একটু বেড়ে গেছে। যে এখন এই জিনিসগুলি যদি একটু কন্ট্রোল করা যায় তাহলে মনে হয় না আমার আর খুব বেশি সমস্যা, মানে আমাদের তরুণ প্রজন্মের খুব একটা সমস্যা হবে না। এবার ভিন্ন প্রসঙ্গ। পেঁয়াজের দাম হঠাৎ এভাবে বেড়ে যাবার কোনো যৌক্তিকতা নেই উল্লেখ করে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার অনুশাসন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রিসভার বৈঠকে সামুদ্রিক পর্যটন নীতিমালা ও জাতীয় স্বেচ্ছাসেবা নীতিমালার অনুমোদনও এসেছে। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর সাথে বিমান চলাচলে চুক্তির খসড়ার অনুমোদনও দিয়েছে মন্ত্রিসভা। রিপোর্টে বাকিটা জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বসে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক। বৈঠকে অনির্ধারিত আলোচনায় সিলেটের জৈন্তাপুরে তেল খনি আবিষ্কারের বিষয়টি আসে। ক্রাশ প্রোগ্রামে ৪৬টি কূপের যে অনুসন্ধান শুরু হয়েছিল সেগুলো থেকে আরও তেল গ্যাস সন্ধান পাওয়া যেতে পারে বলে আলোচনা হয়। বৈঠকে প্রধানমন্ত্রী পেঁয়াজের হঠাৎ মূল্য বৃদ্ধির সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার অনুশাসন দিয়েছেন। উনি আলাদাভাবে নির্দেশনা দিয়েছেন, যারা অতিরিক্ত মুনাফা করার চেষ্টা করছে তাদেরকে আইনের আওতায় আনার চেষ্টা করবেন। আশা করছেন যে হয়তো বাংলাদেশে বিভিন্ন জায়গায় আরও আমরা গ্যাস পাবো এবং অন্যান্য খনিজ সম্পদ পাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব আরও জানান, প্রথমবারের মতো দেশে সামুদ্রিক পর্যটন নীতিমালা অনুমোদন এসেছে বৈঠক থেকে। সাথে সামুদ্রিক এলাকায় নতুন নতুন জেটি তৈরি করতে সমীক্ষার নির্দেশনাও দিয়েছেন প্রধানমন্ত্রী। বিভিন্ন ক্যাটাগরি আছে, বিভিন্ন টাইপ আছে সামুদ্রিক পর্যটনের, সেগুলোর প্রত্যেকটার ক্ষেত্রে কীভাবে সহযোগিতা করা যায়, কীভাবে সেগুলোকে নার্সিং করা যায়, সেটা এই নীতিমালা আছে এবং নির্দেশনাও দিয়েছেন। সে টেক বা জেটি নাই, টেক নির্মাণ করা যায়, এই স্থানগুলো চিহ্নিত করে সেখানে এই নির্মাণ কাজটা যেন দ্রুত শুরু করতে পারেন বা এই জন্য সমীক্ষা পরিচালনা এবং এই ব্যাপারে কার্যক্রম গ্রহণ করার জন্য নির্দেশনা দিয়ে। এছাড়া জামালপুর জেলার মাদারগঞ্জে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে চীনের ইন্টারন্যাশনাল রিনিউয়েবল এনার্জি ও রাষ্ট্রায়ত্ত বিআর পাওয়ার জেন লিমিটেডের জয়েন্ট ভেঞ্চার কোম্পানি গঠনের প্রস্তাবের অনুমোদন দেয় মন্ত্রিসভা। মোহাম্মদ নুরুন নবী, ২১শে টেলিভিশন, ঢাকা। কিছুটা কমলেও এখনো চড়া দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ, তবে দেশির তুলনায় ভারতীয় ও চীনা পেঁয়াজের দাম কম। সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছেন ক্রেতারা। বিক্রেতারা বলছেন, ভারতীয় পেঁয়াজ আমদানি বন্ধ এবং অতিরিক্ত চাহিদার কারণেই দাম বাড়তি। জানাচ্ছেন তৌহিদুর রহমান। রাজধানীর কারওয়ান বাজার শুক্রবার দেশি পেঁয়াজের কেজি ছিল ১৪০ টাকা। শনিবার তা বিক্রি হয়েছে ২২০ থেকে ২৩০ টাকায়। সোমবার দাম কিছুটা কমে বিক্রি হচ্ছে ১৮০ থেকে ১৯৫ টাকায়। ভারতীয় এবং চীনা পেঁয়াজের দাম আরও কম। কাল আসলে ২০০ টাকা কেজি, আজকে ১৯০ টাকা কেজি। মিনিমাম বাজার আসলে কালকে ৯৫-৯৬, আজকে বিক্রি হইতেছে সামনে ৯০ টাকা, তারপরেও গায়ক নেই। চায়না পেঁয়াজের দাম হলো ১১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বিক্রি হইতেছে। আর অরিজিনাল দেশিটা সেটা বিক্রি হচ্ছে ১৯০ টাকা। দেশি নতুন আইছে নিম কোয়ালিটি, মানে কোয়ালিটির তত ভালো না, ১০০ টাকা। ইন্ডিয়ান বিক্রি হচ্ছে ১৬০ টাকা। কম বেশি সারা বছরই কোনো সময় লস হয়, এই সময় একটু লাভ হয়েছে, যতটুকু যাই এদিকে আসলে পাইছি কিছু কম বেশি।
রাতের ব্যবধানে পণ্যের দাম প্রায় দ্বিগুণ হওয়াকে অযৌক্তিক মন্তব্য করে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ক্রেতাদের। আমি যখন শপিং করতে যাই, বাজার করতে, আমার খুব মাথা গরম হয়ে যায়। কি ব্যাপার, আজকে বললেন এত টাকা, কালকে আবার এত টাকা। একদিনের ব্যবধানে 100 টাকা বেশ কমে পেঁয়াজের, এক দোকানে একরকম আরেক দোকানে আরেকরকম, এই অবস্থা। পেঁয়াজ ছাড়া আসলে খাওয়া যায় না। মনে করেন একটা কিছু ভর্তা করবেন বা তরকারি না কম দেন, কিন্তু তাও একটু দিতে হয়। যদি কমায় তো যায় 1 মাস পরে কমাইব, আর যদি বাড়ায় তো লগে লগে সাথে সাথে বাড়ায় দিব। 1 সেকেন্ডও দেরি করবো না, খালি উঞ্চে বাড়াইব, সাথে সাথে বাড়ায় দিব। পচনশীল পণ্য হওয়ায় গুদামজাত করার সুযোগ নেই মন্তব্য করে বিক্রেতারা বলছেন শীঘ্রই দাম কমে আসবে। যেভাবে অস্বাভাবিক বাড়ছে ঠিক ওইভাবে অস্বাভাবিক কইমাও যাব। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। তৈরি পোশাক শিল্পে নিষেধাজ্ঞা এলে সরকারের সঙ্গে মিলে প্রতিহতের দৃঢ় অঙ্গীকার করেছেন মালিক শ্রমিক নেতারা। শ্রম অধিকার রক্ষায় বাংলাদেশের অগ্রগতি যথেষ্ট জানিয়ে তারা বলেছেন, নিষেধাজ্ঞা দেয়া হলে এর পেছনে অন্য কোনো কারণ থাকতে পারে। জানাচ্ছেন মেহেদী হাসান। নভেম্বরে নতুন মজুরি কাঠামোর দাবিতে গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনের মাঝেই নতুন শ্রমিক অধিকার নীতি ঘোষণা করে যুক্তরাষ্ট্র, যেখানে রয়েছে বিশ্বজুড়ে শ্রমিক অধিকার হরণ, শ্রমিকদের ভয়ভীতি দেখানো এবং আক্রমণ করা হলে বাণিজ্যসহ নানা নিষেধাজ্ঞার হুঁশিয়ারি। তৈরি পোশাক খাতের শ্রম অধিকার ও আন্তর্জাতিক বাণিজ্য বিষয়ে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সেমিনারেও উঠে এলো বিষয়টি। আলোচনায় শ্রমিক নেতারা বলেন, শ্রম আইনে কিছু ত্রুটি এবং ট্রেড ইউনিয়নে বাধা থাকলেও প্রতিযোগীদের তুলনায় শ্রম অধিকার রক্ষায় এগিয়ে বাংলাদেশ। দৃষ্টান্ত ইতিমধ্যে তৈরি হয়েছে যে যেখানে ট্রেড ইউনিয়ন আছে, যেখানে দর কষাকষি রেজেন্ট আছে, সেখানে কোনো বিক্ষোভ হচ্ছে না। এখন শ্রমিকের অধিকার রক্ষার কথা বলে কেউ যদি নিষেধাজ্ঞা দেয় তবে তা হবে ভিন্ন উদ্দেশ্যে। যারা ফান্ডামেন্টাল আস্থার মধ্যে 6টাই রেটিফাই করে নাই, তারা যদি বাংলাদেশ বা এরকম অন্য কোনো দেশকে যদি বলতে চায় যে তোমার শ্রমমান উন্নত না, এই জন্য আমরা তোমাকে স্যাংশন দিলাম, তাইলে সেটা কোনোভাবেই তো ডেমোক্রেটিক তো হবেই না, বরং সেটাকে বলতে হবে তাদের হয়তো বা অন্য কোনো হিডেন এজেন্ডা আছে। মালিকরা বলছেন, ট্রেড ইউনিয়ন নিয়ে আপত্তি নেই তাদের, তবে অধিকারের পাশাপাশি দায়িত্ব নিয়েও কথা বলা উচিত ইউনিয়নগুলোর। নিষেধাজ্ঞার মতো পরিস্থিতি সরকারকে কূটনৈতিকভাবে মোকাবেলারও আহ্বান তাদের। শ্রম অধিকার নিয়ে করবে না, বারবারই বলছি। রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে যদি করে, সেখানে আমাদের কিছু আসলে করার থাকবে না, কারণ আমরা ওইগুলি নিয়ে রাজনৈতিক বিষয়গুলি নিয়ে আলোচনা করতে চাই না। সেটা সরকার তার কূটনীতির মাধ্যমে সেটাকে সমাধান করবে। শ্রম আইনের সংশোধিত বিলে স্বাক্ষর না করে রাষ্ট্রপতির ফেরত পাঠানোকে ইতিবাচক বলছেন মালিক শ্রমিক উভয় পক্ষই। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। বিরতি, যখন ফিরছি তখন থাকছে। আনসার আল ইসলামের 6 জঙ্গি গ্রেফতার, হিজরতের উদ্দেশ্যে পালিয়ে গিয়ে প্রশিক্ষণ গ্রহণ। উত্তরে হঠাৎ করেই নামল কনকনে শীত, হিমেল বাতাস, ঘন কুয়াশায় ব্যাহত জনজীবন। দেখছেন সন্ধ্যা 7টার 21 সংবাদ। তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, প্রত্যাশারও বেশি পর্যবেক্ষক আসছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে। একটি ভালো নির্বাচন অনুষ্ঠানে যা বড় সহায়ক। সচিবালয়ে গণমাধ্যমের মুখোমুখি হয়ে মন্ত্রী দাবি করেন, ওসি, ইউএনও, জেলা প্রশাসকদের বদলির বলিষ্ঠ পদক্ষেপই প্রমাণ করে নির্বাচন কমিশন কতটা স্বাধীন। শক্তিশালী কমিশনকে সরকার সর্বাত্মক সহায়তা দিয়ে যাচ্ছে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, এ পর্যন্ত মাঠের চিত্রই জানান দিচ্ছে সরকার কোনোভাবেই নির্বাচনকে প্রভাবিত করছে না। সেই নিয়ে দোলাচলের মধ্যে ছিল, তারাও কিন্তু এখন সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন পর্যবেক্ষণ করার জন্য পর্যবেক্ষকরা আসবে। প্রথম দিন আপিলের পর 50% বেশি স্বতন্ত্র প্রার্থী তাদের প্রার্থিতা ফেরত পেয়েছে, যাদেরটা বাতিল হয়ে গিয়েছিল। আমি মনে করি তাদের অংশগ্রহণ নির্বাচনকে উৎসবমুখর করার ক্ষেত্রে সহায়ক হচ্ছে। দলের অভ্যন্তরে এখনও এটি নিয়ে আলোচনা হয়নি, সেটি প্রয়োজন হলে সেটি আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সদস্যরা হিজরতের উদ্দেশ্যে অবৈধ পথে প্রতিবেশী দেশে গিয়ে প্রশিক্ষণ গ্রহণ করত।
নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে আনসার আল ইসলামের সমন্বয়কারী ও প্রশিক্ষণ শাখার প্রধান আব্দুর রাজ্জাক সহ 6 জঙ্গিকে গ্রেফতারের পর সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। বাকিটা জানাচ্ছেন আহমদ বাবু। ঢাকার আশুলিয়া ও সাভার সহ মানিকগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ এলাকার নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের প্রধান সমন্বয়কারী ও প্রশিক্ষণ শাখার প্রধান আব্দুর রাজ্জাক। সংগঠনের আরও 5 জঙ্গিসহ তাকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় জঙ্গিদের কাছ থেকে জিহাদি বই, নগদ টাকাসহ বিভিন্ন ধরনের সরঞ্জাম উদ্ধার করা হয়। পরে সংবাদ সম্মেলনে র্যাব জানায়, তারা আফগানিস্তানের তালেবানদের উত্থানে উদ্বুদ্ধ হয়ে আল কায়েদার মতাদর্শে আনসার আল ইসলাম পরিচালনা করত। ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, সাভার, আশুলিয়া সহ এই অঞ্চলের প্রধান সমন্বয়কারী প্রশিক্ষণ শাখার প্রধান আব্দুর রাজ্জাককে আমরা আটক করতে সক্ষম হই। তার সাথে আরও 5 জনকে আমরা আটক করতে সক্ষম হই। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমের গোপন অ্যাপস ব্যবহার করে শীর্ষ নেতাদের সঙ্গে সংগঠনের জঙ্গিরা যোগাযোগ রক্ষা করত বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। যে সকল সদস্যদের রিক্রুট করা হতো তাদের মনস্তাত্ত্বিক পরিবর্তন ঘটিয়ে তথাকথিত হিজরতের নামে প্রশিক্ষণের জন্য তথাকথিত জিহাদের কথা বলে বেশ কয়েকজন সদস্যকে তারা পার্শ্ববর্তী দেশেও ইতিমধ্যে পাঠিয়েছে, এরকম তথ্য তাদের কাছ থেকে আমরা পেয়েছি। চলতি বছরের মাঝামাঝি সময়ে প্রতিবেশী দেশেও আনসার আল ইসলামের 4 জঙ্গি গ্রেপ্তার করা হয় বলেও জানায় র্যাব। অনুসারী বা সদস্যদের সে সকল নির্দেশনা বা তথ্য পৌঁছে দিতেন। আহমদ বাবু, 21 টেলিভিশন, ঢাকা। হঠাৎ করেই কনকনে ঠান্ডা উত্তরের জেলাগুলোয়, হিমেল বাতাসে বাড়ছে শীতের অনুভূতি, ঘন কুয়াশায় ঢাকা পড়েছে চারদিক। প্রতিনিধিদের সহায়তায় জানাচ্ছেন রত্না জামান। কুয়াশার দাপট না থাকলেও উত্তরের হিমেল হাওয়ায় চুয়াডাঙ্গায় শীত জেঁকে বসেছে। প্রতিদিন কমছে তাপমাত্রা। সকাল 9টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 12.2 ডিগ্রি সেলসিয়াস। এতে বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ। ঠান্ডা এখন করলে কি হবে, আমি কাজ তো করতেই হবে। হিমালয়ের কাছে থাকায় পঞ্চগড়ে বরাবরই বেশি থাকে শীতের প্রকোপ। এবারও পাল্লা দিয়ে কমছে তাপমাত্রা। আবহাওয়া অফিস বলছে, এ জেলায় 13.1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। পাহাড়ি হিমেল হাওয়ার সাথে ঘন কুয়াশায় ঢাকা থাকে সকাল 11টা পর্যন্ত। ঘন কুয়াশায় ঢাকা পড়েছে রংপুর। যানবাহন চলছে হেডলাইট জ্বালিয়ে। আবহাওয়া অফিস জানিয়েছে, সকাল 6টায় রংপুরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 15.3 ডিগ্রি সেলসিয়াস। তবে এ মাসের মাঝামাঝি 10 ডিগ্রির নিচে নেমে আসতে পারে। গেল কয়েকদিন ধরে রোদের দেখা নেই গাইবান্ধায়। কুয়াশায় ঢাকা থাকে চারদিক। প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে বের না হওয়ায় দুর্দশায় খেটে খাওয়া মানুষ। হাত পা শীতটা লাগিয়ে আসে, পুরো লাগে। আর যে ব্যবসা বাণিজ্য কর্ম করার মতো কোনো ক্যাপাসিটি নেই ঠান্ডার জন্য। ঠান্ডা খুবই কষ্ট, কিন্তু পেটের দায়ে আমরা কষ্ট করে বেড়াচ্ছি, কুয়াশায় দেখা যাচ্ছে না। ঠান্ডার কারণে লোকজন রাস্তায় দেখা যাচ্ছে না। যমুনা পাড়ের জেলা সিরাজগঞ্জেও দমকা হাওয়া, ঘন কুয়াশা ও প্রচণ্ড শীতে জনজীবন বিপর্যস্ত। শীতের খুব কাঁপানি উঠে গেছে, নদী এলাকার লোক আমরা। দেশের উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে হিমেল হাওয়ায় বেড়েছে শীতের তীব্রতা। বৃষ্টির মতো ঝরছে ঘন কুয়াশা। সবচেয়ে বেশি বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ। এই কদিন থেকে মনে হয় হাড়ের ভিতরে লাগতেছে। আমরা ঠিক মতো মনে করেন যে ঘরে বাইরে থাকতে পারতেছি না। ঘরতে বাইরে যে গরু ছাগল নিয়ে, বাচ্চা কাচ্চা নিয়ে অসুখ বেশি। রত্না জামান, 21 টেলিভিশন। বালু খেকোদের দৌরাত্মে অস্তিত্ব হারাচ্ছে সোমেশ্বরী নদী। অবৈধভাবে বালু তুলে রাখা হচ্ছে তীরে। এতে নদীর গতিপথ সংকুচিত হয়ে পড়েছে। পরিবেশবাদীরা বলছেন, তীর রক্ষা ও খনন করা হলে প্রাণ ফিরে পাবে সোমেশ্বরী। নেত্রকোনা প্রতিনিধি মনোরঞ্জন সরকারের রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান। ভারতের মেঘালয় রাজ্যের গারো পাহাড় থেকে বয়ে এসেছে সোমেশ্বরী।
নদীটি সমতলে বাংলাদেশের নেত্রকোনার দুর্গাপুর থেকে জারিয়া বানজাইল বাজারের পশ্চিম দিক থেকে প্রবাহিত হয়ে মিশেছে কংস নদে। চঞ্চলা সোমেশ্বরী এখন আর নদী নেই, হয়ে গেছে ক্ষীণ এক জলধারা। শত শত অবৈধ ড্রেজার দিয়ে প্রতিদিন বালু তোলায় নদীটি এখন সংকুচিত ও ক্ষতবিক্ষত। ভাঙছে দুই কূল, নষ্ট হচ্ছে পরিবেশ। 20 বছর আগে একবার আসছিলাম, সেই সময় যে অবস্থা দেখছি, যে শান্ত শীতল পরিবেশ দেখছি, সেই শান্ত শীতল পরিবেশে আর এখন কিছুই নাই। এখন এটা মনে হচ্ছে আমার কাছে একটা যান্ত্রিক একটা নগরী। সোমেশ্বরীর বুক চিরে যে যন্ত্রণা বেরিয়ে আসছে আমাকে খুব ব্যথিত করেছে। নিয়ম নীতি তোয়াক্কা না করে ইজারাদাররা যেখানে ইজারা নেয় সেখান থেকে না তুলে অন্য জায়গা থেকে সে বালু তুলে নিয়েছে তাদের সুবিধা মতো। একসময় দেশ বিদেশের পর্যটকরা আসতো নদীর সৌন্দর্য উপভোগে, আর এখন সোমেশ্বরীর মূল ধারা তার উৎসস্থলে প্রায় বিলুপ্ত। বর্ষা ছাড়া অন্য কোনো মৌসুমে পানি প্রবাহ থাকে না। পাওয়া যায় না এই নদীর বিখ্যাত মহাশোল ও সোনালী রঙের মাছ। ডাবায় আলাইছে নিচু হয়ে জায়গা, আর আগে ছিল আপনার নদীর স্রোত আছিল, এখন স্রোত নাই। এর নদীর পানি এত স্বচ্ছ ছিল যে সেখানে অনেক ধরনের মাছ এবং আমাদের দেখতে অনেক পাখ পাখালি এই নদীতে বিচরণ করত। পরিবেশ অধিদপ্তর বলছে সোমেশ্বরী থেকে অবৈধভাবে বালু তোলা বন্ধে নজরদারি জোরদার করা হয়েছে। পরিবেশ সম্মতভাবে বালুটা উত্তোলন করা হয়, আমরা লক্ষ্য করতেছি এবং আমরা নিয়ন্ত্রণ করতে চেষ্টা করছি। প্রতিরক্ষামূলক কাজের প্রকল্প পরিকল্পনা কমিশনে জমা দিয়েছি। আমরা আশাবাদী যে প্রকল্পটা পাশ হয়ে গেলে এগুলোর যে ভালনারেবল অংশগুলো রয়েছে সেগুলো নদী ভাঙনের কবল থেকে রক্ষা করা সম্ভব হবে। এছাড়া সোমেশ্বরী রক্ষায় একটি প্রকল্প পরিকল্পনা মন্ত্রণালয়ে অনুমোদনের অপেক্ষায় আছে বলেও জানিয়েছে পরিবেশ অধিদপ্তর। রত্না জামান, 21 টেলিভিশন। এবার বিজয়ের মাসের খবর। একাত্তরের সর্বাত্মক মুক্তিযুদ্ধে বিজয় অর্জনে বাংলার দামাল সন্তানদের গৌরবময় ভূমিকা রাখান পৃথিবী বিখ্যাত। যাদের ত্যাগে আজকের স্বাধীনতা, তাদের কথা স্মরণে রেখে আগামী নির্বাচনে তরুণদের সিদ্ধান্ত নিতে হবে বলে মত বিশিষ্টজনদের, জানাচ্ছেন আদিত্য মামুন। ব্রিটিশ বিরোধী আন্দোলন, ভাষা আন্দোলন কিংবা মুক্তি সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে বাংলার তরুণরা। মহান মুক্তিযুদ্ধের বিভীষিকাময় দিনগুলো রক্তাক্ত ক্ষত আজও বাঙালির বুকে। পাকিস্তানি সামরিক জান্তার 25 মার্চের অপারেশন সার্চলাইট এবং পরের 9 মাসের গণহত্যা যজ্ঞে রক্ত দিয়েছেন স্বাধীনতাকামী যুবা তরুণরা। শহীদ 30 লাখ কঙ্কালের উপর দাঁড়িয়ে আজকের বাংলাদেশ। এখনকার তরুণরা কি জানেন পূর্বসূরীদের রক্তদানের কথা, নাকি বিজয়ের মাস এলেই কেবল ফোটে তোতা পাখির বলি? বর্তমান প্রজন্মের কতটা দায় মুক্তিযুদ্ধের দর্শন, আদর্শভিত্তিক দেশ গড়ার? ডিসেম্বর মানে হচ্ছে একটি স্বপ্ন স্বাদ পূরণ হবার প্রান্তিক পর্যায়ে। তারই 52 বছর পরে আজকে যখন আমরা দাঁড়িয়েছি, তখন কিন্তু খুবই আশঙ্কা এবং উদ্বেগ কাজ করে। ধরুন না, সামনে নির্বাচন, 1.25 কোটি নতুন ভোটার, এই নতুন প্রজন্মের নতুন ভোটার, তারা কি আমার মুক্তিযুদ্ধের চেতনার কথা জানে? তারা কি জানে 30 লক্ষ কীভাবে শহীদ হয়েছে, 4 লক্ষ নারী কীভাবে সম্ভ্রম হারিয়েছে, তাদের আত্মত্যাগের কথা? যদি না জানে, যদি না জেনে থাকে, তার দায় কিন্তু আমাদের। স্বাধীনতার অর্ধশতক পরেও যখন মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তির আস্ফালন, শহীদ সংখ্যা নিয়ে মিথ্যাচার আর দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র, তখন কি বা হতে পারে তরুণদের মূলনীতি? আমার মুক্তিযুদ্ধের চেতনা মানে গণতন্ত্র, আমার মুক্তিযুদ্ধের চেতনা মানে সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং জাতীয়তাবাদ। আমি 4টি মূল নীতিকে আবার 52 বছর পরে এবছর থেকে নতুন করে নবায়ন করতে চাই, নতুন প্রজন্মের কাছে সেই বার্তা পৌঁছে দিতে। শুধু দেশ বিনির্মাণে নয়, বরং দেশকে শত্রুমুক্ত করে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পত্তনে যেসব বন্ধু প্রতিম রাষ্ট্র পাশে দাঁড়িয়েছিল, তাদেরও কৃতজ্ঞ চিত্তে স্মরণের তাগিদ এই মুক্তচিন্তকের। ভারতবর্ষ কিভাবে আমাদেরকে সাহায্য করেছে, সোভিয়েত ইউনিয়ন আমাদেরকে কিভাবে সাহায্য করেছে।
মুক্তিযুদ্ধের সুমহান ঐতিহ্য ধারণে পরম্পরা সূত্রে প্রাপ্ত বীরত্বের উত্তরাধিকার যেন নব নব কল্লে ছড়িয়ে যায় সকল তরুণের মাঝে, এমনই প্রত্যাশা সবার। যেটি মুজিবনগর সরকার নামে পরিচিত। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। বিরতি, যখন ফিরছি তখন যা থাকছে। গাজায় একদিনে বিমান হামলায় নিহত 3 শতাধিক, কমে যাচ্ছে যুদ্ধবিরতির সম্ভাবনা, বলছে কাতার। দেখছেন সন্ধ্যা 7টার 21 সংবাদ। নগরীর সৌন্দর্য বর্ধনে এবার মহাখালী ফ্লাইওভারে স্ট্রিট আর্ট। ঢাকা উত্তর সিটির মেয়র বলছেন, স্বাস্থ্যসম্মত দৃষ্টিনন্দন পরিবেশ ধরে রাখতে নাগরিক সচেতনতার বিকল্প নেই। যত্রতত্র পোস্টার বা বিজ্ঞাপন না লাগিয়ে ডিজিটাল ক্যাম্পেইন করার আহ্বান জানিয়েছেন মেয়র। বাকিটা জানাচ্ছেন মোহাম্মদ কবির। তোমার জন্য গলির কোণে ভাবি আমার মুখ দেখাবো, মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে। ব্যানার, পোস্টার আর বিজ্ঞাপনে ঢেকে থাকা অপরিচ্ছন্ন নগরকে দৃষ্টিনন্দন করতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের এই ব্যতিক্রমী উদ্যোগ। শিল্পীর রং তুলির ছোঁয়ায় রঙিন হয়ে উঠছে মহাখালী ফ্লাইওভারের নিচের অংশ। বৈচিত্র্যময় এই শিল্পশৈলীতে নগরবাসী পুলকিত হবে, চোখ জোড়াবে রঙিন ক্যানভাসে, এমনটাই বলছেন চিত্রশিল্পী মনিরুজ্জামান। আপনাদের সবাই দোয়ায় এবং আমাদের প্রচেষ্টায় এটা যদি নান্দনিকভাবে আমরা শেষ করতে পারি, তাহলে মেয়র মহোদয়ের যে স্বপ্ন, আমাদের যে তার প্রতি আকাঙ্ক্ষা, সবই পূরণ হবে। সমস্ত বাংলাদেশকে রুচিশীল করার জন্য আমরা এগিয়ে যেতে পারবো, দৃষ্টান্ত রাখতে পারবো। স্ট্রিট আর্টে কোনো ধরনের পোস্টার বা বিজ্ঞাপন লাগিয়ে সৌন্দর্য নষ্ট না করার আহ্বান জানিয়েছেন উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম। কোনো ধরনের লিফলেট এটার উপর আপনি লাগাতে পারবেন না, কেউ কোনো ধরনের পোস্টারিং করতে পারবেন না। বিজয়ের মাসে প্রতিজ্ঞা করি, এই শহরকে আমরা ভালোবাসবো। যারা জীবন দিয়ে গেছে তাদের রক্তের বিনিময়ে এই শহরকে একটি সুন্দর আদর্শ নন্দিত শহর করব ইনশাল্লাহ। ভবিষ্যতে এলিভেটেড এক্সপ্রেসওয়েতেও স্ট্রিট আর্টের প্রত্যয় জানান উত্তর সিটির মেয়র। মোহাম্মদ কবির, 21 টেলিভিশন, ঢাকা। শেষ করব সন্ধ্যা 7টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল বৈধ ঘোষণা, হাইকোর্টে রিট খারিজ। আপিলে প্রার্থিতা ফিরে পেলেন আরও 51 জন, উচ্চ আদালতে যাবেন বাদ পড়াদের অনেকে। আওয়ামী লীগের ইশতেহারে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের রূপরেখা, ডিসেম্বরের 3য় সপ্তাহে ঘোষণা। পেঁয়াজের দাম বাড়ার যৌক্তিকতা নেই, বললেন প্রধানমন্ত্রী। অসাধু ব্যবসায়ীদের আইনের আওতায় আনার নির্দেশ। শ্রম অধিকার রক্ষায় অনেক এগিয়ে বাংলাদেশ, পোশাক খাতে নিষেধাজ্ঞা আসলে ঐক্যবদ্ধভাবে প্রতিহতের অঙ্গীকার। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নাম্বারে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরবর্তী সংবাদ রয়েছে রাত 9টায়, দেখার আমন্ত্রণ রইল।